রাত 10টা, পাড়ায় লোডশেডিং, সবাই ঘুমিয়েছে। আমি মাদুর নিয়ে ছাদে শুতে গিয়ে দেখলুম অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে কার্নিশে। আমি ভাবলাম চোর। জিজ্ঞাসা করতেই ও বলল, আমি। এই কথা থেকেই যত শুরু। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে রাতের আলাপ। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠল। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি। সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, এবং এ ছাদও আইনত আমার, অতএব চোর ছাড়া আর কেউ হতেই পারে না। কিন্তু আজকালকার চোর তো আর গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। সুতরাং চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয়ে ভয়ে বললুম, ওখানে কে? মিনমিনে গলায় উত্তর দিল, আমি। বলেই তারপর কোঁত কোঁত করে দুবার নাক ঝাড়ল। এতেই আমার একটু সাহস হলো। বললুম, আমি এটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আরও সাহস পেয়ে ধমক দিয়ে বললাম, চালাকি হচ্ছে? অন্যের ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন আমার। কোনো কথা শুনতে চাই না। তুমি ছাদে উঠলে কি মতলবে? আগে বিশ্বাস করুন। চপ। চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছ চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার স্যার। সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোসবিন কালে চোর নই, চোরের মাসতুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বলল, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? কিভাবে উঠেছো? ন্যাকা বলে কিনা নাম দাম মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে উঠে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাসালাম। 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস না করলে এই স্যার রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সোটা নিয়ে এসে তোমার নাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ করে কেঁদে ফেলল। বলল, ওরে বাবা, তাহলে আমি আবার মারা পড়বো। একটু খটকা লাগলো। বলল, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছ? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কোঁত কোঁত করে নাক জেড়ে ওরে বাবা, ওই একবারই যে কষ্ট পেয়েছি, আবার মরতে গেলে। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় ভরকে গিয়ে বললুম, ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। বুঝলেন না স্যার? মোটেই না, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আজ সন্ধেবেলায় আমি গাড়ি চাপা পড়েছিলাম, শুধু এটুকু আবছা মনে পড়ছে। বলো কি হে? তারপর? তারপর তারপর আর কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লুম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে, তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমন কি আমি কে? ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি ভূত? লোকটা চাপা গলায় বলে উঠল, বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আস্তে আস্তে বললাম, তুমি ঠিক বলছো তো? কিন্তু তুমি তো এখন ওদের একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি, সদ্য নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথা ঠান্ডা রাখা দরকার। চারদিক আধার কালো, নিশুতি নিঝুম। সাবধানে
কথা বলা উচিত। বললুম, বেশ ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা ঠিক করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলেকোটা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মগ থেকে প্রথমেই তো ওখানে গিয়েছিলুম। ওখানে যে এক বড়বাবুর আস্তানা, যেমন তুম্ব চেহারা তেমন গলার আওয়াজ, পিস্তল তুলে বলে কিনা, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন, তাই মনে হলো দেখে। এই জন্যেই বলে স্বভাব যায় না বলে, পিস্তলটারও তোমারও যায়নি বলে মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটা তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিনুবাবুদের চিলেকোটায় যাওয়াটা মনে পড়ছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না? কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না, বুঝলেন না? সদ্য মরেছি কি না সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ, এখন কি করতে চাও? তাই বললুম, আমার ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভেবে দেখি আমি কে, তারপর একটা ঠিক করা যাবে। আপত্তি করে বললুম, সেটা কাজের হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? তা পাচ্ছি বই কি, ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে। কেন কেন বুঝলেন না? টাটকা মরেছি তো, এখনো ধাতস্থ হয়নি কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরী পর্যন্ত হতে পারছি না। শরীরটাকে যত ঝেড়ে ফেলার চেষ্টা করি তত এসে পেয়ে বসছে। সেই দুঃখেই তো কাঁদছিলাম তখন। চেষ্টা করে দেখো। তারপর মাদুর বেঁচিয়ে বসলুম এতক্ষণে। যার নিজেকে নিজে ভয় পাচ্ছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানেই হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লুম, কিন্তু কাত হয়ে একটা চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো, ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে একসময় থামলো। সে ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। পারবে, আবার শুরু করব, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার। খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীরী মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নাম করব? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে। উনি তো তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলুম। এক গ্লাস জল নিয়ে ছাদে উঠলুম। কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি। এই ছিল রাতের আলাপ, সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প। তোমার মত কি, ওটা চোর ছিল নাকি আত্মা? কমেন্ট করে জানাও। নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করো ও বেলটা অন রাখো। প্রায়শ আমরা আনি এক একটি কাহিনী। দেখা হবে পরের রাতে। শান্ত থাকো, সতর্ক থাকো।